হ্যালো স্টুডেন্টস, আমাদের টিউটর স্যার আজ আবার তোমাদের সাথে চলে এসেছি। কিন্তু আজ কিন্তু কোনো ইংরেজির সমাধান নয়। তোমাদের মনে আছে পরীক্ষার মধ্যে তোমাদের পরিচয় করে দিয়েছিলাম আমার ছাত্র এবং শিক্ষক জয়দেবের সাথে, জয়দেব দেব। তা মাধ্যমিকের কিছু চ্যাপ্টার ও সাজেশন দিয়েছিল এবং যেগুলো কিন্তু প্রায় সঠিকভাবে আমাদের মাধ্যমিক পরীক্ষা এসেছিল। তা তোমাদের তো দ্বিতীয় সাময়িক পরীক্ষা এগিয়ে আসছে না, তোমাদের আগস্ট মাসের পরীক্ষা। তা এখন তো গরমের ছুটি, তা এই সময়টা আমরা কি পাই, একটু প্র্যাকটিস করার সময় পাই। তা সেই প্র্যাকটিস করার জন্য আমি তো আমার ইংরেজিটা দিই, তোমাদের তো অনেকের অঙ্কে একটু ভীতি থাকে। তা আমি ওকে বলেছিলাম জয়দেব স্যারকে তোমাদের, তা জয়দেব স্যার বলে ঠিক আছে, যে চ্যাপ্টারটা তোমাদের সেকেন্ড সামেটিভে খুব গুরুত্বপূর্ণ এবং মাধ্যমিক 2026-এর যেখান থেকে পরীক্ষা আসবে তা সেই কেউ একটা অঙ্ক তোমাদের বুঝিয়ে দেবে, যেখানে তোমরা সহজেই সেকেন্ড সামেটিভে ইজি অঙ্ক করতে পারবে এবং মাধ্যমিকে করতে পারবে সহজেই। তো আমি জয়দেবকে রাখছি, ও তোমাদের সামনে আসছে। তোমাদের আগেই পরিচয় করে দিয়েছিলাম, তো আবার আজকে পরিচয় করে দিই। ও যেহেতু আমার শুধু ছাত্র নয়, আমাদের এখানে অনেক ছাত্রকে পড়ায় এবং যারা ওর মাধ্যমে এই মাধ্যমিকেও কিন্তু অনেকটাই ভালো রেজাল্ট করেছে এবং অনেকেই 90 আপ মার্কস স্কোর করেছে। কিন্তু আমরা পরে বলবো। ও আজকে শুরু করবে। পরিচয় করে দিলাম। ক্লাস 10-এর সেকেন্ড সামেটিভের যে চ্যাপ্টারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওই বলছে কোন চ্যাপ্টার করাবে এবং মাধ্যমিকেও আসবে। তোমরা পুরো ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, যতক্ষণ না পুরো ভিডিও দেখবে। তাহলে যে চ্যাপ্টারটা তোমাদের সমস্যা খুব হয়, সেই চ্যাপ্টারটা কিন্তু তোমরা কখনো পরীক্ষা লিখে নামাতে পারবে না। তাই পুরো কিন্তু দেখবে, দেখার পর কিন্তু তোমরা লিখে নেবে পজ করে। ও পুরোটা এবার বলছে, পুরোটা তোমরা শোনো। নমস্কার। আমরা এবারে যে সেকেন্ড সামেটিভ যে এক্সামটা আছে ক্লাস 10-এর, সেই সংক্রান্ত আমরা একটা চ্যাপ্টার এর মধ্যে অবশ্যই তোমাদের থাকবে, সেটা হচ্ছে অংশীদারি কারবার চ্যাপ্টার 40। আজকে আমরা যে ভিডিওটা আমরা করছি, এখানে চ্যাপ্টার 14 সম্বন্ধে আমরা কিছুটা আলোচনা করব, অর্থাৎ অংশীদারি কারবার সম্বন্ধে। এবং প্রত্যেকবার দেখা যাচ্ছে যে মাধ্যমিক পরীক্ষায় পাটিগণিত অংশের যে দুটো অঙ্ক দেয় এবং একটি অঙ্ক অ্যাটেন্ড করতে হয়, তার মধ্যে এই অংশীদারি কারবারের চ্যাপ্টার থেকে অবশ্যই কিন্তু একটা প্রশ্ন তোমরা পাবে। এটা মাধ্যমিক পরীক্ষার জন্য প্রযোজ্য। তা আজকে আমরা অংশীদারি কারবার শুরু করছি। অংশীদারি কারবার স্টার্ট করার আগে আমরা কিছু ইন্ট্রোডাকশন আমরা তোমাদেরকে দেব। সেটা হচ্ছে অংশীদারি কারবার ব্যাপারটা কি। অংশীদারি কারবার এমনি যখন কেউ ইন্ডিভিজুয়াল বা একজন কোনো ব্যক্তি কোনো ব্যবসা করে, সেক্ষেত্রে তার লাভ বা লোকসান তার একার উপরেই নির্ভর করছে। লাভ হলে তার লাভ, লোকসান হলে তার লোকসান। কিন্তু যখন এই ব্যবসাটা একের অধিক, অর্থাৎ কমপক্ষে দুজন বা তার বেশি সংখ্যক যখন লোকজন একটা ব্যবসা পরিচালনা করে, সেক্ষেত্রে লাভের যে অংশ বা যদি ব্যবসায় লোকসান হয় তার যে অংশ, সেটা কিভাবে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে সেই সংক্রান্ত এখানে আমাদের অঙ্ক আছে। অর্থাৎ এইটুকুনি বোঝা গেল যে অংশীদারি কারবারে কমপক্ষে দুজনের প্রয়োজন। দুজন ছাড়া অংশীদারি কারবার হয় কমপক্ষে। এটা 3 জন হতে পারে, 4 জন হতে পারে, 5 জনও হতে পারে। এবং লাভ বা লোকসান আমরা সবসময় একই রকম ভাবে এখানে ট্রিট করা হবে। তো প্রথমে কি হচ্ছে, অংশীদারি কারবারের জেনারেলি আমরা দুটো পার্ট আছে। একটা হচ্ছে সরল অংশীদারি কারবার। অংশীদারি কারবারটাকে যদি আমরা লিখি, এর দুটো অংশ, একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে মিশ্র। এই সরল ব্যাপারটা আজকে প্রথম যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সরল। সরল সম্বন্ধে বলি, সরল অংশীদারি কারবার ব্যাপারটা কি। তো যখন ব্যবসা স্টার্ট হচ্ছে, যদি আমি 2 জন বা 3 জনের কথা বলি, তাহলে প্রথমে তারা কিছু টাকা ইনভেস্ট করে সেই ব্যবসাতে। এই টাকার পরিমাণটা সমান নাও হতে পারে, আমরা ডিফারেন্ট নিয়েই কাজ করব এখানে। অর্থাৎ দুজনের যে টাকাটা ইনভেস্ট করছে ব্যবসাতে, সেই টাকার পরিমাণটা একটু আলাদা। কেউ হয়তো দিল আমাকে 20,000 টাকা, কেউ হয়তো ব্যবসা ইনভেস্ট করলো 40,000 টাকা বা 30,000 টাকা। তো এর ক্ষেত্রে যখন লভ্যাংশটা যখন হিসাব হবে বা লোকসানের যখন হিসাব হবে, এই হিসাবটা অনেকভাবে এটা ভাগ হতে পারে, তাতে কিছু শর্ত থাকতে পারে। এরকম যে কোনো অংশীদারি কারবারের ক্ষেত্রে
লভ্যাংশ বা লোকসান যে ভাগ হবে তার কিছু শর্তের উপর নির্ভর করে। এই শর্তটা ব্যবসায়ের ক্ষেত্রে একদম প্রযোজ্য। অর্থাৎ যদি আমরা ঠিক করা হয় যে না লভ্যাংশটা বছরের শেষে সমান ভাগে ভাগ হবে, তাহলে সেই লভ্যাংশটাকে সমানভাবে ভাগ করা যেতে পারে। অথবা এরকম হতে পারে যে যে যেরকম মূলধন দিয়েছে অর্থাৎ মূলধনের অনুপাতে ভাগ হতে পারে। অথবা দেখা যাচ্ছে কিছুটা অংশ মূলধনের অনুপাতে ভাগ হলো এবং কিছুটা অংশ সমান ভাগে ভাগ হলো। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কাজের দিনের অনুপাতে ভাগ হতে পারে। তাহলে বিভিন্ন শর্তের উপরে এই লভ্যাংশটা যে বন্টন হবে তার উপর নির্ভর করছে। অর্থাৎ অঙ্কের ক্ষেত্রে শর্তটা কি? তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে সরল অংশীদারি কারবারের ক্ষেত্রে প্রথমেই বছরের প্রথমে যে ইনভেস্টমেন্টটা করছে সেটার কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে আমাদের বুঝে নিতে হবে এই অংশীদারি কারবারের ক্ষেত্রে বছরের মাঝামাঝি অথবা কিছুটা সময় পর কেউ টাকা দিচ্ছে বা কেউ টাকা তুলে নিচ্ছে এরকম ঘটনা ঘটবে না। অর্থাৎ স্ট্রেট ওয়েতে আমরা যদি বলি তাহলে একদম বছরের প্রথমে যে টাকাটা দিল এবং একটা নির্দিষ্ট সময় পর সেই টাকাটা অর্থাৎ লভ্যাংশটা তাদের ভাগ হবে। এখানে কোনো নতুন করে ইনভেস্টমেন্ট বছরের মাঝামাঝি বা কিছু সময় পর বা অথবা উইথড্র এরকম কিছু হবে না। এটা হচ্ছে সরল অংশীদারি কারবারের মূল কথা। তো এখন আমরা আসি যে সরল অংশীদারি কারবারে আমরা একটা প্রথম অ্যাপ্রোচ দেখব যে একটা অঙ্কের মাধ্যমে যে সরল অংশীদারি কারবারটাকে আমাকে কিভাবে আমরা কনসিডার করতে পারি। আমরা ডিফারেন্ট অঙ্ক এখানে আমরা একটা বোর্ডে অঙ্ক লিখেছি। তো এখানে অঙ্কটা যেটা আছে বলছে যে সুলেখা, জয়নাল এবং শিবু যথাক্রমে ৫,০০০ টাকা, ৪,৫০০ টাকা এবং ৭,০০০ টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। বছরের শেষে যদি ১১,৫৫০ টাকা লাভ হয় তবে এই লভ্যাংশ থেকে প্রত্যেকে অর্থাৎ সুলেখা, জয়নাল এবং শিবু কত টাকা করে লভ্যাংশ পাবে এটা নির্ণয় করতে হবে। তো আমি যে একটু আগে বলছিলাম যে সরল অংশীদারি কারবারের ক্ষেত্রে এ দেখো ইনভেস্টমেন্টটা প্রত্যেকে দেখো ৫,০০০, ৪,৫০০ এবং ৭,০০০ টাকা। দেখো বছরের মাঝখানে কেউ কোনো টাকা ইনভেস্টও করেনি অর্থাৎ কেউ উইথড্র করেনি এবং কেউ উইথড্র করেনি। তাহলে এটা আমরা সরল অংশীদারি কারবার হিসেবে কনসিডার করছি। এরকম অঙ্ক যখন বলা থাকবে এখানে কিন্তু কোনো শর্ত লেখা নেই, কোনো শর্ত লেখা নেই। তার মানে আমাদেরকে ধরে নিতে হবে যে এটা মূলধনের অনুপাতে এই লভ্যাংশটা বন্টন করা হবে। যদি কিছু না লেখা থাকে তাহলে বুঝতে হবে যে এখানে আমরা মূলধনের অনুপাতে এই লভ্যাংশটাকে বন্টন করব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে তিনজন অর্থাৎ সুলেখা, জয়নাল এবং শিবু যে টাকাটা ইনভেস্ট করেছিল ব্যবসা শুরুর ক্ষেত্রে সেই টাকাটার সেই মূলধনের আমরা কি করব অনুপাত নির্ণয় করব। তাহলে আমরা যদি এখানে করি সুলেখা, জয়নাল ও শিবুর মূলধনের অনুপাত ৫,০০০, ৪,৫০০ এবং ৭,০০০ অনুপাতটা আমরা ক্যালকুলেট করছি। তাহলে এটা হয়ে যাচ্ছে 10, 9 এবং 14। তো আমরা বার করে নিলাম প্রথমে সুলেখা, জয়নাল এবং শিবুর মূলধনের অনুপাতটা বার করে নিলাম। এবারে মোট লাভ কত ছিল? মোট লাভ হয়েছিল ১১,৫৫০ টাকা। এই যে মোট লাভ যেটা ছিল সেই মোট লাভটাকে আমরা কি করব এই অনুপাতে অর্থাৎ আমরা যে এর আগের ক্লাসে আমরা শিখেছি যে আনুপাতিক ভাগাহার করা যে শিখেছি সেইটা প্রয়োগ করে আমরা কি করব এই লাভটাকে এদের মধ্যে ভাগ করব। তাহলে আমরা যদি করি তাহলে সুলেখার প্রাপ্ত লভ্যাংশ কত হচ্ছে? মোট লাভটাকে আমরা এখানে লিখব। এই যে মোট লাভ যেটা ছিল সেটা লিখলাম, গুণ চিহ্ন দিলাম, আনুপাতিক ভাগাহার করব। তাহলে সুলেখার অংশ ছিল এই 10-এর এই পার্টটা ছিল, তাহলে উপরে যাবে 10, নিচে কত লিখবো আমরা?
নিচে লিখবো এই অনুপাতগুলোর যোগফল। তাহলে 10 আর 9 হচ্ছে 19, 19 আর 14 হচ্ছে 33। তাহলে আমরা এখানে লিখবো 33। এটা এই 33টা কোথা থেকে এলো? এই 33টা এলো এই অনুপাত তিনটের যোগ করে যেটা এলো সেটা আমরা এখানে লিখেছি। আমরা যেহেতু সুলেখার পাঠটা করছি তাহলে সুলেখার অংশে ছিল 10, তাই না 10 উপরে আছে, অর্থাৎ এখানে আমরা একটা আনুপাতিক ভাগার অ্যাপ্লাই করছি। তাহলে এবারে যদি আমরা 11 যদি ক্যান্সেল আউট করি তাহলে 3 হচ্ছে 1 0 5 0। এবার এটা কেটে দিলাম 3 5 0। তাহলে যদি গুণ করি তাহলে হয়ে যাবে 3500 টাকা। তাহলে এই লভ্যাংশটা আমরা পেয়ে যাচ্ছি সুলেখার প্রাপ্ত লভ্যাংশ। একইভাবে যদি জয়নালের করতাম আমরা, তাহলে জয়নালের প্রাপ্ত লভ্যাংশ 11,550, মোট লাভটাকে লিখলাম, গুণ চিহ্ন দিলাম। এবারে হচ্ছে এখানে 9 ছিল, তাহলে 9 ভাগ 33। তাহলে একবার এই কাটাকাটি তো আমাদের হয়েছিল, তাহলে 350 এত টাকা। তাহলে জয়নালের লভ্যাংশ আমরা পেয়ে গেলাম। এবারে আসছি হচ্ছে শিবুর। তাহলে শিবুর প্রাপ্ত লভ্যাংশ, তাহলে আমরা করবো 11,550 গুণ 14 ডিভাইডেড বাই 33। তাহলে এটা ক্যান্সেল আউট করলাম, 350 শূন্য হলো তাহলে 4,900 টাকা।